দেখো, ভারত শাসন আইন এবং অন্যান্য বিষয়গুলো আমাদের একটু পড়তে হবে আজকে, মানে আজকের যে পাঠ, আজকে যে পড়াটা হবে সেটা হচ্ছে ভারত শাসন আইন রিলেটেড এবং সেই সম্পর্কিত অনেকগুলো বিষয়। তো এই ভারত শাসন আইন কিসের ওপর ভিত্তি করে হয়েছিল আমরা পড়েছি। বলে দাও, সুনন্দা বলে দাও, ভারত শাসন আইন কিসের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠা হয়েছিল? সা- কুয়েলি বলো। সাইমন সাইমন কমিশনের কমিশন। রিপোর্ট আর দ্বিতীয় গোল টেবিল বৈঠক আর আর স্যার হচ্ছে সাইমন কমিশনের উপর ভিত্তি সরকারি করে এবং ইস্তেহার। বলো বলো। স্যার ক্রিপস মিশন, বলবো? ক্যাবিনেট মিশন কি এর স্যার মধ্যে মেইনলি তিনটা ম্যাটারের উপর হয়েছিল। সাইমন কমিশন, প্রথম গোল টেবিল বৈঠক, দ্বিতীয় গোল টেবিল বৈঠক আর তৃতীয় গোল টেবিল দ্বিতীয় বৈঠক। গোল এই টেবিল বৈঠক। চারটা বিষয় নিয়ে ভারতের প্রথমটা তো শাসন আইন হয়েছিল। প্রথমটা তো পার্টিসিপেটই করেনি, প্রথমটা বাদ, দ্বিতীয়টাতেই দ্বিতীয়টা। হয়েছিল, হুম, দ্বিতীয়টাতেই হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক আর কি, অ্যাকচুয়ালি এই সমস্ত সাইমন কমিশন এবং দ্বিতীয় গোল্ডওয়েল বৈঠকের উপর ভিত্তি করে মানে এবং এই ব্রিটিশ পার্লামেন্টে 1935 সালে একটা আইন পাস হয় যেটা হচ্ছে ভারত শাসন আইন নামে পরিচিত। ঠিক আছে, তো লিখে নিয়েছো? তো এই ভারত শাসন আইনের মূল উদ্দেশ্য কি? স্যার এটা একবার বলুন। হ্যাঁ, তো দেখো, 1935 সালে ভারত শাসন আইন পাস হয় ব্রিটিশ পার্লামেন্টে। তো এই ব্রিটিশ পার্লামেন্টে যে ভারত শাসন আইন, এগুলো মূলত কিসের জন্য হয়? সংবিধান সংস্কারের জন্য। তো লেখো, ভারত শাসন আইন সাইমন কমিশন এর সুপারিশ এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গোল টেবিল বৈঠকের আলোচনার ভিত্তিতে ব্রিটিশ পার্লামেন্টে 1935 সালে ভারত শাসন আইন পাস হয়। এই হচ্ছে মূল কথা। ঠিক আছে, লিখে নাও একটু নিজের মতো করে লেখো। 1935 সালের, সরি, 1927 সালে ভারত শাসন আইন, তারপরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গোল টেবিল বৈঠকের ওপর ভিত্তি করে 1935 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়। এবং এই ভারত শাসন আইন যখন পাস হয়, এই ভারত শাসন আইন যখন পাস হয়, ঠিক আছে, তখন 1935 সাল, তার মানে ভাইসরয় কে ছিল? 1935 সাল ভাইসরয় কে ছিল? লিটন, না, উইলিংটন। হ্যাঁ, কি বললে তুমি? ওয়েলিংটন, হ্যাঁ, ওয়েলিংটন। তো ওই সময় আর কি ভারত শাসন আইনের সময় ইয়ে ছিলেন আর কি, ওয়েলিংটন, লর্ড ওয়েলিংটন। ঠিক আছে, ভাইসরয় ছিল কে? লর্ড ওয়েলিংটন। লিখে নাও। স্যার আপনি একবার না ভাইসরয় গুলো পরপর বলে দেবেন তো, আমার নামগুলো সব ভুলিয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, বলে লিখে দিলে হয়ে যাবে। ওকে, তো ব্রিটিশ পার্লামেন্টে এই ভারত শাসন আইন পাস হয় এবং এই সময় আর কি ভারতের যে ভাইসরয় ছিলেন, তিনি কে ছিলেন? তিনি হলেন লর্ড ওয়েলিংটন। ঠিক আছে, আচ্ছা, এই ভারত শাসন আইনের মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য হচ্ছে কি ভারতের যে জাতীয়তাবোধ, সেই জাতীয়তাবোধকে দুর্বল করে তোলা। এবং এই ভারত শাসন আইন সম্পর্কে জওহরলাল নেহরু একটা বক্তব্য পেশ করেছে। এটা হচ্ছে আমাদের মানে মানে ভারতবর্ষকে শোষণ করার একটা নতুন একটা যন্ত্র বা নতুন একটা পরিকল্পনা। এই ভারত শাসন আইন সম্পর্কে গান্ধীজি না, নেতাজি, ওই ভাই জওহরলাল নেহরু এই কথাটা বলেছে। ঠিক আছে, তো এই আইনের মাধ্যমে মানে এই আইনের মাধ্যমে কি হয়েছিল, অনেকগুলো সুপারিশ ছিল, অনেক কিছু ছিল আর কি। সেই বিষয়গুলো কি লিখতে অনেক সমস্যা হয়ে যাবে, অনেক দেরি হবে, না লিখলেও হবে। ঠিক আছে, এটা বলুন স্যার আপনি গল্পটা শুনিয়ে দিন, আমরা যেটা ইম্পর্টেন্ট হবে সেটা পয়েন্ট করে নেবো। হ্যাঁ, এই ভারত শাসন আইন সম্পর্কে জওহরলাল নেহরু একটা মন্তব্য করেছিল, এটা পরীক্ষায় আসে, লিখে নাও। জওহরলাল নেহরু একটা মন্তব্য করেছিল, কি মন্তব্য? হুম হুম, হুম, দাঁড়াও।
বলছে হ্যাঁ, এই আইনের মাধ্যমে লেখো, জওয়াহরলাল নেহরুর মন্তব্যটা লেখো। বলছে উই আর প্রোভাইডেড উইথ এ কার, মানে আমাদের একটা গাড়ি প্রদান করলো, অল ব্রেকস অ্যান্ড নো ইঞ্জিন। ঠিক আছে, উই আর প্রোভাইডেড উইথ এ কার কিন্তু নো ইঞ্জিন, কার দিলে কিন্তু কোনো ইঞ্জিন নেই, নো ইঞ্জিন। স্যার পুরোটা বলুন আরেকবার। we are provided with a car, all brakes and no engine. স্যার উই প্রোভাইডেড উইথ এ কার, তারপরে car, all brakes and no engine। আচ্ছা চলো এবার এই ভারত শাসন আইনের অনেকগুলো মানে কন্ডিশন ছিল, সেই কয়েকটা কন্ডিশন আমি বলছি, একটু শোনো হালকা করে। দেখো এখানে যে কথাগুলো বলেছিল আর কি এই আইনের মাধ্যমে, প্রথমে বলেছিল যে ভারতের যে বিভিন্ন ব্রিটিশ প্রদেশ আছে, মানে যে 11টি প্রদেশ রয়েছে বা আরো ছোট ছোট অনেক প্রদেশ আছে, যে ভারতীয় যে ব্রিটিশ অঞ্চল রয়েছে এবং অনেক দেশীয় যে রাজ্যগুলো আছে, মানে অনেক দেশীয় রাজ্য ছিল যেগুলো হচ্ছে তারা দেশটা দখল করতে পারেনি, মানে দখল করতে পারতো কিন্তু মানে আইনের মাধ্যমে সেটা স্টপ করে দেওয়া হয়েছিল। তো যে দেশীয় রাজ্যগুলো ছিল এবং যে ব্রিটিশ শাসিত যে রাজ্যগুলো ছিল, সেই তারা হচ্ছে তাদেরকে নিয়ে মানে ভারতের যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয় আর কি, ভারতকে যুক্তরাষ্ট্র গঠন করা হবে। এবারে কি এখানে আর একটা কন্ডিশন দেওয়া হয় যে দেশীয় রাজ্যগুলো যদি নিজের ইচ্ছায় যুক্তরাষ্ট্রের পক্ষে যুক্তরাষ্ট্রে যোগদান করতে পারে, আবার নাও করতে পারে। মানে দেশীয় রাজ্যগুলোকে তাদের স্বাধীনতা দিয়েছিল যে তোমরা ভাই তোমরা যদি মনে করো তোমরা আলাদা রাষ্ট্র তৈরি করতে পারো। আর এই যুক্তরাষ্ট্র মানে আমাদের এই যে আমাদের সঙ্গে ভারতীয় যুক্তরাষ্ট্রে যোগদান করা তোমাদের ব্যক্তিগত মানে স্বাধীনতা, মানে ইচ্ছাধীন, তুমি না করতে পারো নাও করতে পারো। সেই কারণে তো ভারত স্বাধীনতা লাভের পরেও কিন্তু অনেক দেশীয় রাজ্যগুলো তারা ভারতীয় যুক্তরাষ্ট্রে যোগদান করেনি এবং জোর করে বল্লভভাই প্যাটেল মেরে ধরে রাজাদের শায়েস্তা করে তাদের মানে ভারতে যুক্ত করেছিল। সেই কারণে 550টা প্রিন্সলি স্টেটকে এক করেছিলেন। হ্যাঁ, তো সেই কারণে তো বল্লভভাই প্যাটেল কে বলা হয় বিসমার্ক অফ ইন্ডিয়া এবং আয়রন ম্যান। আয়রন ম্যান বলা হয়। যখন সেই মাধ্যমিকে পড়তাম আমরা, আমি মনে ভাবতাম, তোমরা ভাবো, আমি তো ভাবতাম এ ভাই এর ভেতরে কি আয়রন আছে, মানে লোহা আছে নাকি? হ্যাঁ, স্যার আমিও ভাবতাম। তাই না? লোহা আছে, লোহা দিয়ে তৈরি নাকি? আয়রন ম্যান বলা হয় কেন? লৌহ মানব, এরকম তখন মানে চোখে মানে মুখস্থ করতাম কিছু না জেনে শুনে। স্যার যেই জওহরলাল নেহেরু একটু অন্যদিকে চোখ রেখেছে সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদে একদম আক্রমণ করেছে, 5 দিনের মধ্যে হায়দ্রাবাদটাকে নিয়ে নিয়েছে। হ্যাঁ, এগুলো নিয়ে নিয়েছিলেন। হায়দ্রাবাদ আর জুনাগড় জম্মু কাশ্মীর এই সমস্ত মানে তারপরে হচ্ছে যেমন ধরো এখন আর কি একজন মানে নতুন আর কি সে বলছে ছিটমহল, বলছে স্যার ছিটমহলটা কি, এখানে কি সব পাগলরা থাকে নাকি ছিটমহল? বুঝতে পারছি না ছিটমহল মানে বুঝতে পারছো তো কি বলছি? পাগলখানা। হ্যাঁ, একজন আমি হাসি লাগছে খুব, বলছে যে ছিটমহলটা কি স্যার বুঝতে পারছি না, একটু বলুন, এখানে কি পাগলরা থাকে? ছিটমহল, ঠিক আছে, ছিটমহল জানো তো, বলো কি ছিটমহল কি? বাংলাদেশের সঙ্গে ছিটমহল চুক্তি। স্যার হ্যাঁ ওটাই তো ল্যান্ড বাউন্ডারি সিস্টেম যেটা। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি কেন্দ্রীয় মানে আমাদের যে মানে থাকবে আর কি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি হবে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথা বলা হয়। এবং আমাদের যে প্রতিরক্ষা বিষয়, দেশের শান্তি শৃঙ্খলা প্রতিরক্ষা এই সমস্ত ব্যাপারগুলো বলা হয় যে আমাদের গভর্নর জেনারেল হাতে থাকবে, ঠিক আছে, আর ইত্যাদি ইত্যাদি বিষয় ছিল, ঠিক আছে। তো যাই হোক, এই আইনটা 1937 সালে এপ্রিল মাসে থেকে আর কি মানে কার্যকর হয়। লিখে নাও, ভারত শাসন আইন কার্যকর হয় 1937 সালে এপ্রিল মাস থেকে। স্যার এর ইংলিশটা কি?
কোনটার? ভারত শাসন আইনটা এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ভারত শাসন আইন মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট। কবে থেকে কার্যকর হয় স্যার বললেন? 1937 সালে 1 এপ্রিল থেকে ভারত শাসন আইন কার্যকর হয়। হ্যাঁ 1937 সাল থেকে 1937 সালে 1 এপ্রিল থেকে এই শাসন মানে ভারত শাসন আইন কার্যকর হয়। মানে এই যে ভারত শাসন আইন, আমাদের কোনো রাজনৈতিক দল এই ভারত শাসন আইনকে সমর্থন করেনি। কেন সমর্থন করেনি? অনেক কারণ আছে, ঠিক আছে। কারণগুলো কি? তারা এমন মানে সব শর্তগুলো দিয়েছিল যেগুলো হচ্ছে একটা রাষ্ট্র গঠনের জন্য, এগুলো এগুলো তো অ্যাকচুয়ালি মানে সংবিধানের খসড়া আর কি। মানে এর মাধ্যমেই তৈরি হবে রাষ্ট্র কেমন হবে সেগুলো বলে দেওয়া হয়েছে এর মাধ্যমে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন সমস্যা এমনভাবে তৈরি করা হয়েছিল যেগুলো সমস্যা তৈরি করবে আর কি পরবর্তীকালে। ওই যেগুলো হয়েছে আর কি, বিভিন্ন ধরনের প্রবলেম, সেইখানে কোনো রাজনৈতিক দল এটাকে সমর্থন করেনি, ঠিক আছে। তো যাই হোক, একটা নতুন শাসন ব্যবস্থা ভারতবর্ষে শাসন করার জন্য একটা আইন চালু করলো, ঠিক আছে। এবং যে আইনকে নানা হতাশার মানে যে আইনের মধ্যে ছিল নানা হতাশার ভরা একটা আইন, ঠিক আছে। যে কারণে জওহরলাল নেহেরু এটাকে আরেকটা মানে নতুন একটা কোডের মধ্যে তিনি বলেন যে একটা দাসত্বের একটা নতুন অধ্যায়, মানে ভারতবর্ষে তারা শাসন করার একটা নতুন অধ্যায় হচ্ছে ভারত শাসন আইন। এটা একটু লিখে নাও। দেখো, ভারত শাসন আইনকে জওহরলাল নেহেরু দাসত্বের একটি নতুন অধ্যায় বলে অভিহিত করেন। স্যার কি বললেন? হুম, হ্যাঁ, জওহরলাল নেহেরু ভারত শাসন আইনকে দাসত্বের এক নতুন অধ্যায় বলে অভিহিত করেন। এবং এই ভারত শাসন আইনকে তখন হচ্ছে ব্রিটিশ স্যার পার্লামেন্ট। 1 মিনিট, 1937 সালে কি একটা বলছিলেন সে সময় লিখতে পারিনি, একটু বলবেন? 1937 সালে 1 এপ্রিল ভারত শাসন আইন কার্যকর হয়। আর পাস হয়েছিল 1935-এ, তাই তো? হ্যাঁ, হয়েছে। তো যাই হোক আর কি, 1935 সালে মানে ভারত শাসন আইনের মাধ্যমে অ্যাকচুয়ালি 1937 সালে একটা নির্বাচন করা হয়, ঠিক আছে। নির্বাচন নেওয়া হয় 1937 সালে নির্বাচন। তো এই নির্বাচনে মানে এই শাসনের উপর ভিত্তি করে, এই ভারত শাসন আইনের উপর ভিত্তি করে 1937 সালে একটা নির্বাচন হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই নির্বাচন করা হয়। এই নির্বাচনে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে সেটা নির্বাচন করা হয়। এবং এই নির্বাচনে কংগ্রেস, ঠিক আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেন। কংগ্রেস, মুসলিম লীগ থেকে শুরু করে যে বিভিন্ন অঞ্চলে যারা ক্ষমতায় ছিল সবাই আর কি এই নির্বাচনে অংশগ্রহণ করে, ঠিক আছে। তো বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিরা তারা তাদের এজেন্ডা নিয়ে হচ্ছে মানুষের সামনে যায়। তো যাই হোক আর কি, নির্বাচন হয় এবং এই নির্বাচনে কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করে, ঠিক আছে। কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করে এবং বিভিন্ন প্রদেশে আরো কিছু কিছু মানে রাজনৈতিক দল তারা জয়লাভ করে। তো ভারতবর্ষে যে মানে বিভিন্ন প্রদেশ রয়েছে, এই প্রদেশের মধ্যে মানে 11টা যে প্রদেশ রয়েছে, ঠিক আছে, 11টা প্রদেশের মধ্যে মানে 1585টা আসনে ভোট হয় আর কি, ঠিক আছে। তার মধ্যে কংগ্রেস 700টা আসন পায়, 706টা আসন পায়, ঠিক আছে। চলো একটু লিখে নাও এখান থেকে। লেখো, এই নির্বাচনে কংগ্রেস বিপুলভাবে জয়যুক্ত হয়।
অপোজিট কে ছিল? অপোজিটে, কংগ্রেসের অপোজিটে? কংগ্রেসের অপোজিটে সেরকম কেউ না, মানে মুসলিম লীগ, তারপরে কৃষক প্রজা পার্টি, মানে আঞ্চলিক দল। নির্বাচন মূল মূল যে দল ছিল সেটা কংগ্রেস। কি বলছো? এটা কি নির্বাচন? কি নির্বাচন? হ্যাঁ, এই নির্বাচনে বললেন, ওটাই বলছি। এই নির্বাচনে মানে 1937 সালের যে নির্বাচন, মানে আমাদের যে 2024 সালে যে নির্বাচন হবে না, লোকসভা নির্বাচন, তো আচ্ছা ওইরকম আচ্ছা। আর কি 1960, মানে এটা হচ্ছে লোকসভা নির্বাচন, ওই রকম আর কি। আমাদের যখন সরকার গঠন হবে ওখানেও সেরকম আর কি। ভারতবর্ষে বিভিন্ন প্রদেশ আছে, মানে তখন মুম্বাই, এখন আর মুম্বাই মহারাষ্ট্র, আগে বোম্বে বলা হতো। বোম্বে মানে এখন হচ্ছে গুজরাট মহারাষ্ট্র নিয়ে। বাংলা, এই বাংলা মানে আগে মানে পুরো মানে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ঠিক আছে। হ্যাঁ, কত বড় অঞ্চলে বাংলা, ভাবো। উড়িষ্যাও ছিল সঙ্গে। না, উড়িষ্যা আলাদা, বাংলা আর উড়িষ্যা আলাদা, ঠিক আছে। উড়িষ্যা আলাদা একটা প্রদেশ। বাংলা, বাংলা তো বাংলার মিলে বাংলাদেশ। হ্যাঁ, বাংলা বাংলাদেশ, উড়িষ্যা একটা প্রদেশ, তখন তো বিহার একটা উড়িষ্যাও ছিল প্রদেশ। স্যার। হ্যাঁ, উড়িষ্যাও ছিল বাংলারই পার্ট। না উড়িষ্যা, বিহার। না, বাংলা আলাদা আর উড়িষ্যা পাট আলাদা। উড়িষ্যা প্রদেশ মানে অন্য একটা প্রদেশ, ঠিক আছে। উড়িষ্যা মানে দক্ষিণের প্রদেশ, বিহার প্রদেশ, মধ্যপ্রদেশ প্রদেশ, ঠিক আছে। মানে ওই রকম মাদ্রাজ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, বাংলা, ঠিক আছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড দুটো মনে হয় একসঙ্গে ছিল। উত্তরাঞ্চল বলা হয়, হ্যাঁ, উত্তরাঞ্চল। হ্যাঁ, উত্তরপ্রদেশ মানে তখন মানে ওটাই হচ্ছে মেন আর কি। মানে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তারপর আছে তোমার ছত্তিশগড়, ইত্যাদি ইত্যাদি সব নিয়ে গঠিত আর কি উত্তরপ্রদেশ ছিল। তো যাই হোক, লিখে নাও 11টি প্রদেশে নির্বাচনে কংগ্রেস বিপুলভাবে জয়লাভ করে। হয়েছে মাদ্রাজ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যায় আইনসভায় কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। একবার বলুন এটা। মাদ্রাজ, উত্তরপ্রদেশ, মুম্বাই, মহারাষ্ট্রে কংগ্রেস নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। মুম্বাইটা তো মহারাষ্ট্রেই আছে, তো মুম্বাই কেন মুম্বাই বলছি? মুম্বাই না, ওই লেখো মাদ্রাজ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যায় কংগ্রেস একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মানে কংগ্রেস মানে 100%-এ 100% জয়লাভ করে। তবে তবে বাংলা, আসাম, মুম্বাই উত্তর পশ্চিম সীমান্তে বাংলা উত্তর পশ্চিম সীমান্তে কোথায় স্যার বললেন? এইসব জায়গায় কি বাংলা, আসাম? মেজরিটি পাইনি? ওখানে মুসলিম লীগ ভালো রেজাল্ট করেছিল। হুম, স্যার কোথায় বললেন ওটা? বাংলা, আসাম আর উত্তর পশ্চিম সীমান্তে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। লাভ করে বলছেন? হ্যাঁ, বাংলা মানে বাংলা, ঠিক আছে। হবে না, হ্যাঁ, এই জায়গাগুলো তো ভালো ফল করেনি। হ্যাঁ, কোন জায়গায় ভালো ফল করেনি? স্পেশালি ওই পাঞ্জাব আর আমাদের বাংলাতে। বাংলাতে, হ্যাঁ ওটাই বলছি। বাংলা আপনি এবং বলছেন পাঞ্জাবে লিখে নাও, মানে আসাম, মুম্বাই এগুলো কি কেটে দেবো? হুম, বাংলা, আসাম, মুম্বাই, উত্তর ওখান পশ্চিম থেকে তো সীমান্ত। গরিষ্ঠতা অর্জন করে, ওখান হ্যাঁ, থেকে তো ভোট পায়।
গরিষ্ঠতা বাংলাতে তো গরিষ্ঠতা, বাংলায় গরিষ্ঠতা ছিল না। শোনো আমি বলছি, এখন ভুলিয়ে যাচ্ছে। নিরঙ্কুশ সংখ্যা, একক সংখ্যাগরিষ্ঠতা, আর হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা না, ঠিক আছে, তিনটি। তো বাংলা আর উত্তর পশ্চিম সীমান্তে একক মানে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ঠিক আছে। এইবার তারপরে লিখে নাও, মানে ওই সব জায়গায় একক সংখ্যাগরিষ্ঠ, কিন্তু বাংলা লিখে নাও, নেক্সট লিখো বাংলা এবং উত্তর পশ্চিম সিন্ধু প্রদেশ ও পাঞ্জাবে তেমন সাফল্য পায়নি কংগ্রেস। সিন্ধু প্রদেশ, পাঞ্জাব ও বাংলাতে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাহলে কি আগের লাইনটা কেটে দিব? আগের লাইনের ওই বাংলাটা কেটে দাও, বাংলাটা কেটে দাও। যে আসামও বলেছিলেন। আসামেও আবার পাই, বললেন। আসামেও পাই। আর বাংলার উত্তর পশ্চিম সীমান্ত হবে না, কারণ এইগুলোর জন্যই তো এটা ভাগ হয়ে গেছিল না। ওগুলোতে মুসলিম লীগ ভালো রেজাল্ট করেছিল বলেই তো ওগুলো পরে ভাগ হয়ে পাকিস্তান হয়ে গেল। ঠিক আছে, তারপর লেখো পুরো ব্যাপারটাই গুলিয়ে গেল, কোথায় বাংলাটা নিয়ে খুব সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, পুরো ব্যাপারটা গুলিয়ে গেল না। ওই স্যার বাকি যে নামগুলো বললো সবগুলোতেই কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, শুধু বাংলা আর আমাদের উত্তর পশ্চিম ইন্ডিয়া, যেটা এখন ইন্ডিয়া মানে বাকি সব পাকিস্তান সব মিলে সিন্ধু প্রদেশ এবং পাঞ্জাব যেটা ছিল সেখানে সাফল্য লাভ করতে পারেনি ভালোভাবে। আচ্ছা, এবারে একটু বলে দিই, মানে আমাদের যে এতগুলো রাজ্য ছিল সব জায়গায়, এবারে আমি এত মানে অ্যাকচুয়ালি সব ঠিক আছে, সব ঠিক আছে, এখানে কিছুই ভুল নেই। মানে সমস্যাটা হচ্ছে যেটা লাস্টে যেটা লিখবে, মানে বাংলা, ঠিক আছে, বাংলা, পাঞ্জাব আর উত্তর পশ্চিম সীমান্তে লিখে নাও কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ব্যাস। আর আসামেরটাতে পেয়েছিল, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। স্যার তাহলে উপরেরটা যে আপনি লেখালেন আসাম আর উত্তর পশ্চিম সীমান্তে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ লাভ করেছে, ওখানে কি উত্তর পশ্চিমটা কেটে দিব? আচ্ছা, ওখানে কি ছিল? আপনি লিখিয়েছেন মাদ্রাজ উত্তরপ্রদেশ, মুম্বাই মধ্যপ্রদেশে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ আসন জয়লাভ করে, তবে আসাম উত্তর পশ্চিম সীমান্ত কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ লাভ করে, তারপরে কি? তবে বাংলা ও সিন্ধু প্রদেশ পাঞ্জাবে একক সংখ্যাগরিষ্ঠ পায়নি। আপনি আগেরটা উত্তর পশ্চিম সীমান্ত বললেন, এখন বলছেন এখানে কেটে দিয়ে নিচে উত্তর পশ্চিম সীমান্ত করতে, তাহলে উপরেরটা কি কেটে দিব? আচ্ছা, উত্তর পশ্চিম সীমান্ত, আচ্ছা উত্তর পশ্চিম সীমান্ত ঠিক আছে, উপরে যেটা আছে ঠিক আছে, আর যেটা নিচে ওই উত্তর পশ্চিম সীমান্ত আছে ওটার মধ্যে ব্র্যাকেটে সিন্ধু প্রদেশ লেখো। আচ্ছা, সিন্ধু প্রদেশ লেখো, তাহলে সুবিধা হবে। পাঞ্জাব, সিন্ধু প্রদেশ এবং বাংলাতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। একটা কথা বলুন, ওই আসাম আর উত্তর পশ্চিম সীমান্ত যেটা, ওটাতে কংগ্রেস কি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল না করেনি? করেছিল। আসাম হবে না, আসামটা বাদ দিয়ে। আসাম তো ডান দিকে পড়ছে, উত্তর পশ্চিম সীমান্ত বাঁ দিকে। না, ওটা তো সিন্ধু প্রদেশ, ওটার কথা বলছি না। তার আগে যেটা আসামের সাথে উত্তর পশ্চিম সীমান্ত গড়িয়েছে, ওটাতে কি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল না করেনি, সেটাই জিজ্ঞেস। আসামে করেছিল, লিখে নাও, লেখো আসাম উত্তর পশ্চিম সীমান্তে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। করেনি কোথায়? এবারে উত্তর পশ্চিম সীমান্তের ওই জায়গাটা তোমাদের গুলিয়ে যাচ্ছে, উত্তর পশ্চিম সীমান্তের যে জায়গাটাই সিন্ধু প্রদেশ স্পেশালি, ঠিক আছে। তো উত্তর পশ্চিম যে লাস্টে যেটা লিখেছিলাম বাংলা, পাঞ্জাব
আর উত্তর পশ্চিম সীমান্তে ওই জায়গাটা লেখো সিন্ধু প্রদেশ, পার্টিকুলার, তাহলে গুলাবে না। সিন্ধু প্রদেশ, পাঞ্জাব এবং বাংলাতে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। হয়েছে? হয়েছে হয়েছে হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক আর কি, তারপরে মুসলিম লীগ এই অঞ্চলগুলিতে একক সংখ্যক মানে একটু ভালো আসন পায় আর কি, ঠিক আছে। এই এই বাংলা, তারপরে হচ্ছে পাঞ্জাব, উত্তর পশ্চিম মানে সিন্ধু প্রদেশে আর কি, শুধু সিন্ধু প্রদেশে মুসলিম লীগ ভালো ফল করে, ঠিক আছে। তো যাই হোক আর কি, নির্বাচন হলো, ফলাফল হলো, এবার হচ্ছে কি মন্ত্রিসভা গঠন হবে, ঠিক আছে। এবার মন্ত্রিসভা গঠন হলো কবে? 1937 সালে মন্ত্রিসভা গঠন হলো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি প্রথম প্রথম থেকে গান্ধী কংগ্রেস আর কি এই ভারত শাসন আইনকে মানে সমর্থন করেনি, কিন্তু বলছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, ঠিক আছে। সমর্থন করেনি ভারত শাসন আইন, তার উপর ভিত্তি করে তো নির্বাচন হলো। তো সেইখানে প্রথম থেকে কংগ্রেস এই নির্বাচনে মানে তারা মানে নির্বাচনে লড়বে, কিন্তু তারা মন্ত্রিসভা গঠন করবে না, এই সমস্ত নানা ধরনের তাদের মধ্যে একটা ছিল আর কি। তো সেইখানে মানে কংগ্রেস নির্বাচন হলো, জয়লাভ করলো, কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করেছিল, ঠিক আছে। আর কংগ্রেসের সভাপতি ছিলেন কে? জওহরলাল নেহেরু, ঠিক আছে। এবং হচ্ছে কংগ্রেসের যে সমস্ত বামপন্থী, ডানপন্থী এই সমস্ত এরা কি করলো, মন্ত্রিসভা গঠনে বিরোধিতা করেন আর কি, মন্ত্রিসভা তারা গঠন করবে না, ঠিক আছে। মন্ত্রিসভা গঠনের মানে তারা মন্ত্রিসভায় থাকবে না আর কি, মানে নানা ধরনের কারণ হচ্ছে কি, ওই ওই যে আইনটা তৈরি করেছিল সেই আইনটা তারা সমর্থন ছিল না সেই কারণে, ঠিক আছে। তো যাই হোক, আর পরবর্তীকালে মন্ত্রিসভা গঠন হলো। তবে এই যে বাংলা, পাঞ্জাব আর সিন্ধু প্রদেশ, ঠিক আছে, এইখানে আর কি মানে যুগ্মভাবে কৃষক প্রজা পার্টি আর মুসলিম লীগ যৌথভাবে আর কি সরকার গঠন করে বাংলাতে স্পেশালি, ঠিক আছে। এটা একটু লিখে নাও। লেখো, কংগ্রেস সভাপতি জওহরলাল নেহেরু, কি বললো? কংগ্রেস সভাপতি জওহরলাল নেহেরু এবং কংগ্রেসের বামপন্থী গোষ্ঠী কংগ্রেস স্যার বামপন্থী জওহরলাল নেহেরু কংগ্রেসের বামপন্থী গোষ্ঠী মন্ত্রিসভা গঠনের বিরোধী ছিলেন। হয়েছে? তো এবার নানা নানা ধরনের এদের মধ্যে মানে এর মাধ্যমে আর কি কংগ্রেস এবং যে কংগ্রেসের বিভিন্ন বামপন্থী ডানপন্থী যে গোষ্ঠী আছে তারা বলছে যে আমরা সরকার গঠন করবো না। তারপরে অনেক আলোচনার পরে আর কি তারা ঠিক করলো যে আমরা যেখানে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছি, সেখানেই আমরা মানে মানে সেই সমস্ত স্থানে আমরা মন্ত্রিসভা গঠন করব, ঠিক আছে। তো তারপরে লিখে নাও যে তারপরে আর কি কংগ্রেস তারপরে স্থির হয় যে কংগ্রেস যেসব অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে একমাত্র সেই সব স্থানে মন্ত্রিসভা গঠন করবে। ফলে কি হয়? ফলে ওই যে সমস্ত অঞ্চলগুলো লিখে নাও যে বাংলা না, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ইত্যাদি স্থানে কংগ্রেস মন্ত্রিসভা গঠন করে। স্যার এই লাইনটা আরেকবার বলবেন? হ্যাঁ, কোন এই তারপরে স্থির হয় হ্যাঁ, স্থির হয় যে কংগ্রেস যেসব স্থানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে সেখানে মন্ত্রিসভা গঠন করবে।
সেখানে মন্ত্রিসভা গঠন করবে। এত কংগ্রেস কংগ্রেস, এই কংগ্রেস আজ কোথায়? হ্যাঁ, যখন যে পাওয়ারে থাকবে তারা মানে তাদের যে অ্যাটিটিউড বা মানে রাজনীতি বা এমন একটা জিনিস বা যে কোনো রাজনৈতিক দল, এত কংগ্রেস বলো বিভিন্ন বিভিন্ন সময় তাদের বিলুপ্ত হতে দেখেছি আমরা, আবার মানে ধ্বংস হতে দেখেছি। এবং তারা যেমন ধরো এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা এমন মনে করে তারা সারা জীবন থাকবে, কিন্তু তা কিন্তু নয়। জনগণ মনে করলে যে কোনো মুহূর্তে চেঞ্জ করে দেবে, চেঞ্জ করতে বিশাল সময় লাগে না, তাই না? 200 বছরের শাসন ছেড়ে যখন ইংরেজ গেছে তখন এরা তো কিছুই নয়। হ্যাঁ, সেই 200 বছরের শাসন সেরে তারা হচ্ছে কি করে গেছে, তাদেরকে যদি তাড়াতে পারে ভারত জনগণ, তাহলে এসব এরা তো চুনোপুঁটি, তাই না? তো সেই সময় 2010 সাল মনে আছে? 2010 সালে মানে যে রাজনৈতিক পালা বদল হয়েছিল আমাদের, বাপরে বিশাল ব্যাপার তখন। মানে কেউ তো একজন আসছে বাংলাকে উদ্ধার করতে, হয়ে গেল শেষ। তো আমরা তো সেখানে যোগদান করেছিলাম এককভাবে, এককভাবে। আমার দাদারে তখন ওই বিশাল ওই পলিটিক্স করতো, ঠিক আছে? পলিটিক্স বলতে কি মানে এই পরিবর্তন আনতে হবে বলে হচ্ছে, মানে মানে সেই ইয়াং বয়সে আমার দাদারে তখন ইয়াং, আমরা বাচ্চা ধরো তখন, তো সেই সময় আর কি স্যার প্রেক্ষাপটটা ভালো ছিল। মানে স্যার সেই পরিবর্তন আনলে প্রথমে সিদ্ধান্ত এমন পরিবর্তন হলো সব শেষ করে দিল। সেই এমন পরিবর্তন হলো আর কি। এই পরিবর্তন মানুষ কি চেয়েছিল, আমরা কি চেয়েছিলাম, কিন্তু এখন আমরা মানে আমরাই এনেছি, আমরাই তখন মানে সমর্থন, কিন্তু এখন আমরা করছি, কারণ হচ্ছে এরকম কেউ চায় না। যেটাকে দেখিয়ে যেটা নিয়ে এত গন্ডগোল হলো সেখানে এখন কিছু নেই, ফাঁকা। সেখানকার মানুষরা সবচেয়ে বেশি ভুগছে, বুঝতে পারছেন? না জমি আছে, না চাষ আছে, না শিল্প আছে, না খেতে পাচ্ছে। অ্যাকচুয়ালি না, পুরো পলিটিক্সটা হচ্ছে না গেম, মানে পুরো পলিটিক্সটা গেম, মানুষকে বোকা বানানোর একটা মানে পলিটিক্স, পুরো পলিটিক্সটা। অতদূর আমরা ভাবতেই পারিনি। হ্যাঁ, মানে যে কোনো কিছুতেই কোনো কিছু অ্যাটাক হোক বা কিছু, সবকিছু পলিটিক্যাল। সব সেগুলো আমরা ভাবি না। হ্যাঁ, প্রত্যেকটা ভোটের আগে দেখবেন একটা সার্জিক্যাল স্ট্রাইক একটা হবে, মানে কিছু একটা মানুষের হবে। অ্যাটলিস্ট একটা দিক ঠিক ছিল সিপিএম এর আমলে, যে চাকরি বাকরিটা হতো। হুম হ্যাঁ, সেই দিকটাও একদম শেষ করে দিয়েছে। হুম। মানুষ, হ্যাঁ, এখন এইসবের মানে কি বলবো, আর পুরোটা না সত্যি তাই। আমার স্যার বলছিল কিছুদিন আগে, বলছে মানুষ যখনই মানে এখন বলবো না যেহেতু রেকর্ড হচ্ছে, তাহলে এইসব নিয়ে মাতামাতি করবে না। মানুষ যখনই বুঝতে পারবে এইসব, মানে তখন আর এইসব নিয়ে মানুষ মাতামাতি করবে না। স্যার খুব সাধারণ ঘরের ছেলেমেয়েরাও, সাধারণ মানের ছেলেমেয়েরাও চাকরি পেয়েছে। হ্যাঁ, মানে সাধারণ কেন, একদম দৈন্য দুঃখী, মানে খেতে পায় না এমন ছেলে মেয়েও পেয়েছে। হ্যাঁ, আমি খেতে ওটাই পায় না। বলতে চাইছি। মানে তখন তো আর বিএড করতে হতো না এত টাকা খরচা সেটা করে। তো শুনি। এখানে তখন যদি ওরা শুনে তাহলেও ঠিক আছে, কেন ওদেরও জানা দরকার যে পাবলিক হ্যাঁ, রেকর্ড শুনলেও স্যার কিছু যায় আসে না এখন আর। হুম, হুম। কেন বলবো না, সবসময় বলবো। করেছে তো, ওরা তো করছে, সেটা তো লোক দেখতে পাচ্ছে না। তবে বদমাইশ হচ্ছে সবারই বাড়ির লোক, সবাই গিয়েছে ভোটটা গিয়ে হ্যাঁ, তৃণমূলকে মানে কত স্যার ছেলে আছে পরিচিত জানেন, ফ্যান খেয়ে খেয়ে স্কুলে গেছে। হুম, হ্যাঁ, কোনো ক্রমে মাধ্যমিক উচ্চ, ওই যারা হয়তো বেশি হ্যাঁ, পরে পড়তেও পারেনি, এসএসসি স্যার বেশি যারা পড়াশোনাও করতে পারেনি, মাধ্যমিক হ্যাঁ, এইচএস হ্যাঁ, দিয়ে তারাও প্রাইমারিতে পেয়েছে পেয়ে কিছু গেছে। না কিছু। হ্যাঁ, প্রাইমারিতে পেয়ে গেছে, এরকমও আছে। প্রাইমারিতে হ্যাঁ। আবার ধরুন সাধারণ বিএ পাস করেছে, আমার পরিচিত অনেকজন আছে যারা সাধারণ বিএ পাস করেছে, হ্যাঁ, কোনো এমএ তারা বিএড এসব তারা কোনো এখন কিছু নয়, তোমাকে তারা জ্ঞান দিতে চাকরি আসবে। পেয়েছে। তারা জ্ঞান দিতে আসে, হ্যাঁ, হ্যাঁ, আসবে তো, আসে তো ঠিকই। এই না, জ্ঞান, ওটা তো ঠিক একদম। সিপিএম পার্টি যারা করতো, মানে পার্টির যদি কেউ করে থাকে সে হুম, পেয়েছে। আমি যেখানকার মেয়ে, আমি তো একদম মানসভূঞার এরিয়ার মেয়ে, হুম, কিন্তু সেই সময় সিপিএম পার্টি খুব মানে ছিল, মানে আমরা যখন ছোট ছিলাম, তো আমার বাবা কাকা, মানে আমার বাবার কথা ছেড়ে দিন, উনি বাদ দিয়ে মানে আমাদের যে 7-8টা ফ্যামিলি পার্টির জন্য এক 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 10% বরাদ্দ ছিল, হ্যাঁ পেয়েছে। এখনো 3 আছে, ভাই সরকার একই, সব দলেই থাকবে। আরে 10% 100% থাকলেও 3 বরাদ্দ। ভাই জানেন স্যার, একটা বাড়িতে